আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। ঘরের মাঝখানে দাঁড়িয়ে বেঘরে চিৎকার করেছে ওয়াসিম, তৃষ্ণা তৃষ্ণা করে। অথচ তৃষ্ণার কিছুই হয়নি। সে তো উঠে গিয়ে রান্নাঘর থেকে খাবার আনতে বেরিয়েছে। কিন্তু ওয়াসিমের চোখে যা ভেসেছে তা কোনো এক অজানা বিভ্রম বা হ্যালুসিনেশনের ঘোর। নিজের নাম ধরে এমন আর্তনাদ শুনে বুক কেঁপে ওঠে তৃষ্ণার। কি এমন ঘটে গেল? তাড়াহুড়া করে খাবার প্লেট হাতে এক প্রকার দৌড়ে ঘরে এসে ঢুকল সে। টেবিলের ওপরে কাপা হাতে প্লেটটি নামিয়ে রেখে আমতা করে বলল, নিন নিন খাবার। খাবারের দিকে দৃষ্টিপাত করে না ওয়াসিম। আচমকা হ্যাঁচকা টানে তৃষ্ণার সরু বাহু ধরে একেবারে নিজের বুকের কাছে টেনে আনে। এই আশঙ্কিক টানের জন্য একদমই প্রস্তুত ছিল না তৃষ্ণা। হতদত্ত হয়ে আছড়ে পড়ে ওয়াসিমের বুকের ওপর। ওয়াসিম হাত ততক্ষণে ছুঁয়ে ফেলেছে তৃষ্ণার গলা। জ্বরে গা পুড়ে যাচ্ছে তৃষ্ণার। রাগে দাঁত চেপে ধরে ওয়াসিম হিস করে বলে ওঠে, এই শালি ইতর, তুই না বললি তোর শুধু মাথা ধরেছে, তাহলে গা এত গরম কেন? আমার সাথে নাটক চোদাস? জ্বরে দুর্বল শরীর, তার উপর ওয়াসিমের এমন রুক্ষ স্পর্শ ভীষণ অস্বস্তি হতে থাকে তৃষ্ণার। তাও সে নিজেকে সামলে নেয়। ওয়াসিম ক্ষুদ্র চোখের দিকে সরাসরি তাকিয়ে এক চিলতি তাচ্ছিল্যে হাসি ফুটে তোলে, নিষ্পেন গলায় বলে, আমার মতো রাস্তার কুকুরের এমন সামান্য জ্বরে কিচ্ছু হবে না। তৃষ্ণার একথা আগুনে ঘি ঢালার মতো প্রতিক্রিয়া হয়। হুঙ্কার দিয়ে ওঠে ওয়াসিম, তোর এটাকে সামান্য মনে হচ্ছে? গা তো পুড়ে যাচ্ছে তোর। তৃষ্ণা এবার ভয় পায় না। এক অদ্ভুত নিরাশক্তি ভর করে তার মাঝে। নির্লিপ্ত কণ্ঠে সত্যটা উচ্চারণ করে সে, শুধু পুড়ছিই তো, মরছি তো আর না। মরণ শব্দটা কানে যেতেই ওয়াসিমের মনের ভেতর কিছুক্ষণ আগে সে বিভ্রমের আতঙ্কটা আবার মাথা চড়া দিয়ে ওঠে। নিজের এই দুর্বলতাকে ঢাকতে আরও রুক্ষ হয়ে ওঠে সে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোর মরার এত শখ? তৃষ্ণা ছোট্ট করে উত্তর দেয়, মরলেই তো শান্তি। এবার ওয়াসিমের হাত চেপে বসে তৃষ্ণার চোয়াল। শক্ত করে চোয়ালটা চেপে ধরে চোখের দিকে তাকিয়ে সে বলে, এত মরার শখ তোর? যেই দেখলে আমি একটু পাত্তা দিচ্ছি অমনি গলার আওয়াজ আর কথা ধরন পাল্টে নিচ্ছিস। ব্যথায় কুকড়ে যায় তৃষ্ণা। অস্পষ্ট স্বরে বলে, আমি তো বলিনি আমাকে পাত্তা দিতে, এটা তো আপনি নিজেই ইচ্ছে। কথাটা তীরের মতো বিঁধে যায় ওয়াসিমের অহংকারে। তীব্র আক্রোশে দাঁত চেপে সে তৃষ্ণাকে সজোরে দূরে ঠেলে দেয়। জ্বরে দুর্বল শরীরটা টাল সামলাতে না পেরে ছিটকে লুটে পড়ে মেঝের ওপর। খাবারটা আর ছোঁয়া হয় না ওয়াসিমের। রাগে গটগট করতে করতে কোনো কথা না বলেই ঘর থেকে বের হয়ে যায় সে। মেঝেতে ঠিক সেইভাবে পড়ে থাকে তৃষ্ণা। অসুস্থ দুর্বল শরীরটা আর টেনে তোলার শক্তিটুকু যেন অবশিষ্ট নেই তার। দুই চোখ বেয়ে অজরে ঝরতে থাকে নোনা জল। সুখ কি কোনোদিন তার কপালে জুটবে না? ওয়াসিম কি পারত না তাকে একটু আগলে রাখতে? তৃষ্ণা তো খুব বেশি কিছু চায়নি, শুধু একটুখানি সম্মান চেয়েছিল। ভালোবাসা নাই বা দিল, ভালোবাসা পাওয়ার ভাগ্য তো তার আর নেই। কিন্তু তাই বলে কি মানুষ হিসেবে সামান্য সম্মানটুকু সে পাবে না? সত্যি কি তাকে কুকুরের মতো বেঁচে থাকতে হবে? যাওয়ার মতো কোনো জায়গাও নেই তার। ইস, আজ যদি তার নিজের বলতে কোনো আপন মানুষ থাকতো, তবে সে ঠিকই চলে যেত, আর কোনোদিন ফিরে আসতো না এই নরকে। এই মেঝেতে পড়ে থেকে তৃষ্ণার মনে মনে প্রতিজ্ঞা করে অসীমকে সে কখনোই ক্ষমা করবে না, কখনোই না। তার করা প্রতিটি নির্মম আচরণ তৃষ্ণার বুকের ভেতর জমিয়ে তুলেছে এক বিশাল ঘৃণার পাহাড়। ক্লান্তি আর রাজনৈতিক কৌশল ঘাম মেখে কেটে যায় দীর্ঘ 2 দিন। নির্বাচনের উত্তাপ এখন কিছুটা স্মিত, তবে তার রেশ রয়ে গেছে তৌসিরের জয়োল্লাসে। কিছুটা সুষ্ঠু আর বাকিটা সূক্ষ্ম কারচুপে এক জটিল ইঞ্জিনিয়ারিং খেলায় শেষমেশ তৌসিররা তন্ময় চাচাকে বিজয় করে আনে। গত 48 ঘন্টায় তাদের উপর দিয়ে যেন এক ঝড় বয়ে গেছে। মিটিং মিছিল আর কর্মীদের সামলানোর নিরন্তর ব্যস্ততায় তৌসিরের নিজের ঘরে ফেরার সময় হয়নি। নাজার সঙ্গে দুটো কথা বলার ফুরসত মেলেনি। ওদিকে নাজার চাচা হেরে গেছেন, এটাই তো হওয়ার ছিল। প্রতিপক্ষ যখন জালিয়াতির দুর্ভেদ্য দেয়াল তুলে দেয়, তখন সত্যের লড়াই জেতা যে বড় কঠিন। আজ 14ই ফেব্রুয়ারি, রাত এখন 11টার কাছাকাছি। বাইরে জ্যোৎস্না তখন ভালোবাসার উৎসবে মত্ত। তখন ঘরের নিস্তব্ধতা, বিছানার এক কোণে দুপাশে পা ঝুলিয়ে পাথরের মূর্তির মতো বসে আছে নাঝা। তার চোখ মুখে শূন্যতা। অভিমানে এক বিশাল পাহাড় জমেছে তৌসিরের ওপর। সেই নির্বাচনের দিন থেকে শুরু হওয়ার অবিশ্বাসের কাঁটাটা এখন বিঁধে আছে বুকে। তার ওপর এই 2 দিন তৌসিরের মনে হয় ভুলে গিয়েছে নাজা নামে কোনো অস্তিত্ব তার জীবনে আছে।
নাজা যথেষ্ট বুদ্ধিমতী এবং পরিণত, তবু তার মনের গহীনে লুকিয়ে থাকা এই অভিমান কিশোরীটা বারবার ডুকরে উঠছে। সে ঘরে আসার পর থেকে এটা সেটা কত কথাই না বলেছে, কিন্তু নাজার দিক থেকে উত্তর আসছে কেবল সংক্ষিপ্ত হ্যাঁ কিংবা নাতে। সে যাতে তার মনের মেঘলা আকাশটা টেন না পায়, সেজন্য ঠোঁটের কোনো এক মেকি হাসি রেখা টেনে রেখেছে সে। কারণ সে জানে সে একবার তার অভিমান বুঝতে পারলেই চিরাচরি অভ্যাসে পায়ে পড়ে যাবে। কথার মায়া জালে তুড়ি মেরে রাগ ভাঙিয়ে দেওয়া তৌসিরের পুরনো খেলা। নাজা এবার বড্ড বিরক্ত। সে চায় না তৌসির এই চাদরজের কাছে আবারও হেরে যেতে। ওদিকে তৌসির গেছে পুকুর ঘাটে গোসল করতে। পানির অপচয় আর মোটরের বিল বাঁচানোর বাতিক তার। শীতের শেষে পুকুরে জল শুকিয়ে ঘোলাটে হয়ে গেছে, তাও সেই জলে সে ডুব দেবে। কল টিপে পানি তোলার কষ্টটুকু সে করবে, যদি তাতে 4টে পয়সা বাঁচে। কিপটামি যদি কোনো চূড়ান্ত সীমা থাকে, তবে তৌসির সেই সীমানার অনেক উঁচে বাস করে। নাজার ভাবনার সুতো ছিঁড়ে যায়। ভেজা চুলে গামছা ঘষতে ঘষতে তৌসির ঘরে ঢোকায়। গামছা দিয়ে মাথা মুছতে মুছতে সে নাজার ঠিক সামনে এসে দাঁড়ায়। গায়ে সে পরিচিত ঘ্রাণ আর ভেজা চুলের আর্দ্রতা চাপিয়ে তৌসির জিজ্ঞাসু দৃষ্টি বিঁধে যায় নাজার মুখে। সে বলে ওঠে, কি হইল তোমার, এত চুপচাপ কেন আইস? কথাটি বলেই মনের বলে গামছাটা বিছানায় রেখে দেয় তৌসির। তবে রাখতেই ওর মনে পড়ে যায় নাজা এখন নির্ঘাত বেজাতের মতো চিল্লাবে। তাই তড়িঘড়ি করে সরি সরি বলে গামছাটা আবার হাতে তুলে নিতে যায় সে। কিন্তু তার আগে নাজা গামছাটা নিজের হাতে তুলে নেয়। তারপর ঠোঁটের কোণে এক চিলতে আলতো হাসি ফুটিয়ে বলে, আমি মেলে দিচ্ছি, সমস্যা নেই। এই বলে সে গামছাটা নিয়ে বারান্দার দিকে পা বাড়ায়। সে আগেই আজ করতে পারছিল, আজ এই মেয়ের নিশ্চিত কিছু একটা হয়েছে। ঘরে আসার পর থেকে সে কেমন অস্বাভাবিক ঠান্ডা মেরে আছে, আর এখন এই দৃশ্য দেখে তৌসির সন্দেহ একেবারে সুনিশ্চিত হয়। নয়তোই নাজা জ্বরে কাঁপা অবস্থায় বিছানায় ভেজা গামছা রাখা অপরাধে ঘর মাথায় তুলত। তৌসির আর কালক্ষণ না করে দ্রুত উঠে নাজা পিছু বুঝে যায়। নাজা ততক্ষণে বারান্দা গিয়ে গামছা মেলে দিয়ে ঘরে ঢুকতে নেবে। ঠিক তখন তৌসির পথ আটকে দাঁড়ায়। একেবারে মুখোমুখি দাঁড়িয়ে নাজার চোখে চোখ রেখে কৌতূহল মাখা কণ্ঠে সে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? নাজা কিছুই বুঝতে পারছে না, এমন ভান করে বুড়ুকুচকে বলে, কি হবে? তৌসির এবার নাজার দুই বাহু শক্ত করে চেপে ধরে আলতো ঝাঁকুনি দিয়ে বলে, কি হইছে সেটা ক। নাজা আগের মতো করেই না বোঝার নিখুঁত অভিনয় চালিয়ে যায়। স্লান হেসে উত্তর দেয়, কি হবে আমার? এমন করছেন কেন আপনি? আপনার কি হলো? তৌসির এবার আর মেজাজ ধরে রাখতে পারে না। রাগ ঝেড়ে রুক্ষ ও অনুসন্ধান কণ্ঠে বলে ওঠে, নাটক সুদোষ আমার লগে নাটক? কি হয়েছে সেটা ক। এই 2 দিন ঘরে আসিনি সেজন্য? নাজা আবারও সূক্ষ্ম অভিনয়ে তৌসিরের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ঠোঁটে মেকি হাসি টেনে ধরে রেখেছে। সেভাবেই বলে, আরে ধুর, কি যে বলেন, কি হবে? আমি কি বাচ্চা যে এসব নিয়ে কিছু ভাববো? নির্বাচনের মতো বড় বিষয়, একটু ব্যস্ত তো থাকবেনই। কথাগুলো বলে নাজা তৌসির পাশ কাটিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। তৌসির পেছন ঘুরে নাজার উদ্দেশ্য করে তিক্ত গলায় বলে ওঠে, আমার সাথে সাউয়ার সাউয়ার কথা কইস না লো সিনাল। আমি জানি তুই রেগে আসোস। কি হইছে ক আমারে? কি পাপ করলাম আমি আবার? নাজা তৌসির এই রুক্ষ কথাগুলো একদম কানে তোলে না। ধীর পায়ে বিছানায় উঠে নিজের কোকড়া বাদামি কেশরত আলগা করে দেয়। বালিশের সাথে মাথা রাখতে রাখতে নিষ্পৃত স্বরে বলে, সারাদিন রোজা ছিলাম, এখন আর মাথাটা খাইয়েন না আমার। চুপচাপ এসে লাইটটা অফ করে ঘুমান। বললাম যখন কিছু না তখন কিছু না। তৌসির কথাগুলো শুনে কিছুক্ষণ বাঁকা দৃষ্টিতে নাজার দিকে তাকিয়ে থাকে। নাজাকে নতুন করে পরখ করার চেষ্টা করে সে। তারপর নিঃশব্দে ঘরের লাইটটা অফ করে দরজা লক করে দিয়ে বিছানায় নাজার পাশে এসে ওঠে। তৌসিরকে কাছে আসতে দেখেও নাজা টু শব্দ করে না, চুপচাপ পাশ ফিরে শুয়ে থাকে। হঠাৎ করেই তৌসির নাজার ওপর ঝুঁকে পড়ে। ওর 2 হাত বিছানার ওপর শক্ত করে মুঠো করে চেপে ধরে। অন্ধকারেও নাজার চোখে চোখ রেখে তীব্র প্রশ্নাত্মক কণ্ঠে বলে, কি হইছে? যতক্ষণ বলবি না ততক্ষণ জিজ্ঞেস করমু। তোর সবাই তেল মারার ইচ্ছা নাই, তাই চুপচাপ কইয়া দে। নাজার বুকের ভেতরে ভেতর ধুকপুক করতে থাকে। জমে থাকা একরাশ অভিমানের ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই সে তা প্রকাশ করতে পারছে না। এই অব্যক্ত যন্ত্রণার অনুভূতি যে কতটা ভয়ঙ্কর তা কাউকে বোঝানো সম্ভব নয়। নিজেকে কিছুটা সামলে নিয়ে নাজা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তৌসির দিকে সরাসরি তাকিয়ে বলে, কি আর হবে, কিচ্ছু হয়নি, হাত ছাড়ুন, আমি ঘুমাবো। কিন্তু তৌসির নাচের বান্দা।
জেদ ধরে নাজার দৃষ্টি মায়াজালে আবদ্ধ হয়ে কিছুটা কঠোর কণ্ঠে বলে, না আমি ঘুমামো না, তুই আগে বল না কি হয়েছে কই তোরই, এমন কেন করছিস বল আমারে। নাজা এবার নিজেকে আরো কঠিন আবরণে মুড়িয়ে নেয়, নিরস্ত স্বরে উত্তর দেয়, আপনি ঘুমাবেন না তো না ঘুমান, আমায় ঘুমাতে দিন। আমার কি হবে, আপনি কেন বারবার আমাকে একই প্রশ্নবিদ্ধ করছেন। তো সে জেদ ধরে বলে, আমি সজাগ থাকবো, তুইও থাকবি, আইজ রাত আমার। কথাটা শুনে নাজা দৃষ্টি সরে অন্যদিকে তাকায়, তবে তৌসির নাজার দিকে তাকিয়ে আছে। তৌসিরকে শুনে শুনে বিড়বিড় করে বলে ওঠে নাজা, এই জন্যই তো এত কথার প্রয়োজন পড়েছে, তাই এভাবে জিজ্ঞেস করা। তৌসির কণ্ঠে এবার ভর করে কর্কশ কাঠিন্য, সে তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, শোন, আমি কাপুরুষের ঘরে কাপুরুষ নই, আমার বাপ মা কোনো কাপুরুষের জন্ম দেয়নি, তোর শরীর পাওয়ার জন্য তোরে তেল মারমু, কি হয়েছে সেটা চুপচাপ কবাইন শোধ, নয়তো কপালে কিন্তু আজ দুঃখ আছে বলে দিলাম। এমন কথা শুনে নাজা ভেতরটা ক্রোধে ফুঁসে ওঠে, রক্তিম চোখে তৌসির পানে তাকিয়ে সজোরে তার বুকে একটা ধাক্কা দিয়ে ক্ষোভের আগুনে জ্বলতে জ্বলতে বলে, কি চাই শুনবেন, তাহলে শুনুন, আমি থাকবো না আপনার সংসারে, থাকতে চাই না আমি আপনার সাথে। নাজের এমন দুঃসাহসিক কথা শুনে তৌসিরের মাঝে ক্রোধের আগুন জ্বলে ওঠে, রাগে বশীভূত হয়ে তিক্ত ও রুক্ষ স্বরে বলে ওঠে, থাকলে থাক, না থাকলে নাই, তোর সাউয়ায় তেল মারার সময় আমার নাই। এই অপমানজনক কথায় নাজার এবার রাগে ও অভিমানে ফেটে পড়ে, কণ্ঠ খাদে নামিয়ে তীব্র অভিমানের সুরে বলে ওঠে, হ্যাঁ নেই তো হবে কেন, কি আমি আপনার যে হতে পারে, কে বলেছে তেল মারতে, আমি বলেছি জিজ্ঞেস করতে, আমি তো বিশ্বাসঘাতক, আমার সাথে এত কথা কিসের। শেষ কথাটা কানে যেতেই তৌসির কাছে সমস্ত সমীকরণ স্পষ্ট হয়ে যায়, সে বুঝতে পারে তার সুন্দরী কান লাগেনি ঠিক কী কারণে তার উপর ফোঁসফোঁস করেছে। নির্বাচনের দিন নিজের আসল পরিচয়ের কথা গোপন রাখা, গত 2 দিন ধরে ঘরে না আসা, এই যে ওরা অভিমানী বুকে পুষে রেখেছে নাঝা। তৌসির এক দৃষ্টিতে নাঝার পানে তাকিয়ে থেকে শান্ত স্বরে বলে, আমি সেদিন নিজের জন্ম পরিচয় নিয়ে কিছু বলিনি, আর গত 2 দিন ধরে ঘরে আসিনি এই নিয়ে রাগ করছো, এত রাগ। তৌসিরের পেশির বাঁধন কিছুটা শিথিল হতেই নাজা তাকে ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে সরিয়ে দেয়। বিছানা থেকে দ্রুত উঠে দাঁড়িয়ে নিজের দীর্ঘ কেশরত অবিন্যস্ত খোপা করতে করতে সে সামনের দিকে পা বাড়ায়, যেতে যেতে বলে, আমি নিচে ঘুমাবো, আমি ঘুমাবো না আপনার সাথে। তৌসির কালক্রম বিলম্ব না করে দ্রুত উঠে দাঁড়ায়, হঠাৎ করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই জানতে চাস তো আমি কে, তাহলে শোন। কথাটা কানে যেতেই নাজার পা জোড়া মেঝেতে গেঁথে যায়, সে থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকায়, কৌতূহল চোখে প্রশ্ন করে, কে। তৌসির একটি দীর্ঘ উষ্ণ শ্বাস ছাড়ে, তারপর নাজার বাহু ধরে টেনে তাকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে অত্যন্ত ধীর কণ্ঠে বলে, এতটুকু জেনে রাখ, আমি রাজার ছেলে রাজা, আমি এই পরিবারে কেউ না, আমি শিকদার নই, ইলমাস পরিবারে জন্ম নিয়েছি, এতটুকু জেনে রাখ, সময় হলে বাকি সব জেনে যাবি। এই কথা শুনে নাজার চোখ মুখে কিছুটা বিস্ময় ফুটে উঠলেও সে আকাশ থেকে পড়ে না, কারণ তৌসির যে এই পরিবারে কেউ না সে সম্পর্কে তার আগে থেকে কিছুটা আঁচ ছিল। নাজা তৌসিরের চোখের দিকে সরাসরি তাকিয়ে শুষ্ক কণ্ঠে বলে, আমাকে এতটা বললেন, যদি বিশ্বাস ভাঙি। তৌসির এবার শব্দ করে হেসে ওঠে, আমি তোরে বিশ্বাস করি। নাজা আবারও পাল্টা প্রশ্ন ছড়ে, যদি আমি আপনার পেছন থেকে ছুরি মারি। তৌসিরের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলে কটাক্ষ সুরে বলে, তুই আমার পেছনে ছুরি মারলে আমি তোর 14 গোষ্ঠীর পেছনে আটকালা বাস ভরমু, সমস্যা কি। এমন অমার্জিত কথা শুনে মুহূর্তে নাজার মেজাজ বিগড়ে যায়, সে চেঁচিয়ে ওঠে সজোরে, ঠাস করে তৌসির গালে একটা চর বসিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলে ওঠে, সমস্যা কি আপনার, ভালো কথার মধ্যেও এসব কেন বলছেন। অপ্রত্যাশিত থাপ্পড়টি খেয়েও তৌসিরের মাঝে কোনো ভ্রুক্ষেপ দেখা যায় না, উল্টো সে 2 হাতে নাজার কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে নেয়। নাজার কপালে নিজের কপাল ঠেকিয়ে মাদকপূর্ণ স্বরে বলে, চলো একটু আরাম দিই তোমারে। রাগ অভিমানের বরফ ততক্ষণে গলতে শুরু করেছে। নাজাও আলতো করে তৌসিরের গলা জড়িয়ে ধরে বলে, চলুন। তৌসির দুষ্টুমির ছলে আবারও জিজ্ঞেস করে, না করবা না তো। নাজা ধীর হাতে তৌসিরের শার্টের বোতাম খুলতে খুলতে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে জবাব দেয়, না করব কেন, যে বিষয়ে আপনিও স্যাটিসফাই আমিও স্যাটিসফাই, সেখানে ন্যাকামি কেন করব, আমি যথেষ্ট ম্যাচিওর, আমি কচি খুকি নই। কথাটি শুনে তৌসির ঠোঁট চেপে হাসে, মৃদু হেসে সাবধান করার ভঙ্গিতে বলে, পরে একইরা কানলে কিন্তু আমি কিছু জানি না। নাজা তৌসিরের শরীর থেকে শার্টে সরিয়ে নিয়ে কিছুটা খুনসুটির সুরে বলে,
বেশি কথা এগোবেন তো ঘর থেকে বের হয়ে যেতে হবে কিন্তু। আমার কিন্তু ঘুম পাচ্ছে। তুষির এক ঝটকায় নাজাকে নিজে কোলে তুলে নেয়। চোখের দৃষ্টি গভীর আকাঙ্ক্ষা নিয়ে বলে, ঘুম মারাইও না, এই 2 দিন বহুত ঘুম দিস। নাজা 2 হাতে তুষার গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে। তার উন্মুক্ত গ্রীবারে আলতো করে কয়েকটা চুমু এঁকে দিয়ে খিলখিল করে হেসে ওঠে। ঘরে জমাট বাঁধা গুমট পরিবেশ মুহূর্তে এক উষ্ণ আর প্রেমমত আবহাওয়ায় মিলিয়ে যায়। রাতের নিস্তব্ধতা চিরে ঘড়ি কাঁটা 12টার ঘরে ছই ছই করছে। সুবিশাল এই পটওয়ারি বাড়িটা আজও শূন্যতা বিরাজ করছে। সেতুজা ইব্রাহিম কেউ নেই বাড়িতে, সবাই গ্রামের বাড়িতে। আয়রাদও সেই সকালে কাজের সন্ধানে বেরিয়েছে, এখনো ফেরেনি, হয়তো কাল সকালে ফিরবে। এই ফাঁকা বাড়িতে তৃষ্ণা আজ বড্ড একা, তার উপর শরীরটা আজ একেবারেই বিদ্রুপ করছে। জ্বর আর ক্লান্তিতে শরীরটা এমন ভেঙে আসছে যে ভালো করে রান্না করার শক্তিটুকু সে পায়নি। কোনো মতে এক মুঠো ভাত ফুটিয়ে পুরনো তরকারিটা গরম করে সে নিস্তার খুঁজেছে। এখন ঠান্ডা মেঝেতে একটা পাটি বিছিয়ে নিথর হয়ে পড়ে আছে। কাল বৈশাখের ঝাপটায় উপড়ে পড়া কোনো দুর্বল লতার মতো সে মাটিতে মিশে আছে। ওঠার সামান্য শক্তিটুকু তার অবশিষ্ট নেই। ওয়াসিমের আজ কোনোভাবেই বাড়ি ফেরার ইচ্ছে ছিল না, কিন্তু বারবার মনে পড়েছিল বাড়িতে আজ কেউ নেই, মেয়েটা একা। সে আধেখা টানেই তাকে ফিরতে হয়। ঘরে পা রেখেই তার চোখ আটকে যায় মেঝের দিকে। তৃষ্ণার নিষ্প্রাণ শরীরটা দেখে তার বুকের ভেতরটা কেমন করে ওঠে, তবে সে তা প্রকাশ করে না। পায়ের শব্দ পেয়ে তৃষ্ণা ধরফর করে উঠে বসার চেষ্টা করে। তার বিধ্বস্ত রূপ দেখে ওয়াসিমের ভেতরটা রাগ আর চাপা কষ্টের রুক্ষ হয়ে বের হয়ে আসে। পকেট থেকে একটা ঔষধের প্যাকেট বের করে সজোরে ছুঁড়ে মারে তৃষ্ণার দিকে। কণ্ঠস্বর তার বরাবরের মতোই কর্কশ। এই নেশালি জানোয়ার, ওষুধ খা, খেয়ে বেঁচে থাক। মরে গিয়ে ওপারে গিয়ে আবার বলিস না যে আমি মেরে ফেলেছি। তুই আমার বাড়ি কাজের লোক, তাই এনে দিলাম। ভাবিস না আবার তোর সাথে পিরিচ চোদাচ্ছি। কথাগুলো তীরের মতো বিঁধে যায় তৃষ্ণার বুকে। ওয়াসিম ওষুধটা ভালোভাবে দিতে চেয়েছিল, কিন্তু তৃষ্ণার করা কোনো পুরনো অবহেলা প্রতিশোধ নিতেই সে নিজের এই নিষ্ঠুর মুখোশটাও পরে নেয়। ওষুধের প্যাকেটটা কাপা হাতে কুড়িয়ে নিতে নিতে তৃষ্ণা ক্ষীণ দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করে, খাবার এনে দেব? অসীম কোনো উত্তর দেয় না। সে সোজা তৃষ্ণার সামনে সে হাঁটু গেড়ে বসে। তার স্থির তীক্ষ্ণ দৃষ্টি আটকে থাকে মেয়েটার ফ্যাকাশে মুখের ওপর। তৃষ্ণার লালচে ভেজা চোখ দুটো তার অতি দুর্বলতা আর অসহায়তার সাক্ষী দিচ্ছে। বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মন ভরে তৃষ্ণাকে দেখে নেওয়ার পর অসীম শান্ত কিন্তু গরুগম্ভীর গলায় প্রশ্ন করে, আমি খেয়ে এসেছি, তুই কিছু খেয়েছিস? তৃষ্ণা এখনো একদানা খাবার মুখে তোলেনি, কিন্তু সে জানে শরীর খারাপের অজুহাত না খাওয়ার কথা বললে অসীম রেগে গিয়ে হয়তো গায়ে হাত তুলবে। সেই ভয়ে সে চোখ নামিয়ে বাধ্য হয়ে মাথা নেড়ে সম্মতি জানায়, হ্যাঁ খেয়েছি। মুহূর্তে অসীমের চোয়াল শক্ত হয়ে ওঠে। চাপা ঠান্ডা গলায় সে হিসিস করে বলে ওঠে, তাহলে ভাতের পাত্রে ভাত কণে কণে পূর্ণ কেন? তুই আমাকে মিথ্যা বলা শেখাচ্ছিস? কুত্তার বাচ্চা, ভাতের লোভেই তো এই বাড়িতে কুকুরের মতো পড়ে আছিস, তাহলে সেই ভাত খেলি না কেন? তৃষ্ণা কোনো প্রতিবাদ করে না, মাথা নিচে করে চুপচাপ বসে থাকে। সে জানে এখন একটি কথা বললে অসীম রাগে আগুনের মতো জ্বলে উঠবে, জুটবে ওর কপালে অকথ্য গালিগালাজ। তৃষ্ণাকে এভাবে নিঃশব্দে মাথা নিচু করে রাখতে দেখে অসীমের ভেতরে রাগটা হঠাৎ করে নিভে যায়। সে হাত বাড়িয়ে আলতা করে ওর কপাল আর গলা ছুঁয়ে দেখে। জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটার। অসীম তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, গম্ভীর স্বরে বলে, আমি ভাত এনে দিচ্ছি, চুপচাপ খেয়ে ওষুধ খাবি। তৃষ্ণা হতভম্ব দৃষ্টিতে তাকায়। ওয়াসিম তাকে নিজের হাতে খাবার এনে দেবে? কি অবিশ্বাস্য ব্যাপার! তৃষ্ণার এমন অবাক চাউনি দেখে ওয়াসিম নিজের দুর্বলতা ঢাকতে নাক মুখ কুঁচকে বলে ওঠে, এভাবে তাকানোর কিছু নেই, আমি শুধু তোর ওপর দয়া করছি, দয়া। এই বলে সে নিচে চলে যায়। একটু পরে খাবারের প্লেট হাতে ফিরে আসে। তৃষ্ণা আগের মতোই জড়সড় হয়ে বসে আছে। ওয়াসিম সামনে বসেই তৃষ্ণার তার কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দেয় প্লেট নেওয়ার জন্য। ওয়াসিম সাথে সাথে ধমকে ওঠে, হাত নিজের কাছে রাখ, তোর এই কাঁপা হাত আমার বাড়ির প্লেট ধরলে তোর হাত ফসকে ভেঙে যাবে, আমি খাইয়ে দিচ্ছি। তৃষ্ণা বিস্ময় চিরন্ত সীমায় পৌঁছে যায়। আজ কি হয়েছে তার? যে মানুষটা একটু আগে জানোয়ার বলে গালি দিল, সে এখন নিজের হাতে খাইয়ে দেবে? কাঁপা কাঁপা দৃষ্টিতে তাকিয়ে তৃষ্ণা বলে, আপনার হাত নোংরা হয়ে যাবে, আমি খেতে পারবো, প্লেট ভাঙবে না। ওয়াসিম এক লোকমা ভাত তৃষ্ণার মুখের সামনে তুলে ধরে কঠোর গলায় আদেশ দেয়, চুপচাপ গেল, এত কথা বলিস, বিরক্ত লাগছে।
তৃষ্ণা বিসমিল্লা বলে খাবারটা মুখে পুরে নেয়। ওয়াসিম নিজের হাতে খাইয়ে দিচ্ছে এমন মুহূর্ত হয়তো যে কোনো স্ত্রীর কাছে পরম আরাধ্য, কিন্তু তৃষ্ণা বিন্দুমাত্র খুশি নয়। যেদিন থেকে ওয়াসিম ওই অচেনা মেয়েটিকে এই বাড়িতে নিয়ে এসেছিল, সেদিন থেকে তৃষ্ণার মনের ভেতর ওয়াসিমের জন্য এক পাহাড় সমান ঘৃণা জমে আছে। প্রচণ্ড থেকে প্রচণ্ড তার ঘৃণা। খাইয়ে দিতে দিতে ওয়াসিম খুব সাবধানে জিজ্ঞেস করে, আয়রাত কি একেবারেই চলে গেছে? তৃষ্ণা মুখ তুলে শান্ত গলায় বলে, আমি জানি না। ওয়াসিম হাফ ছেড়ে বাঁচে, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যাক, জানিস না ভালোই হয়েছে, নইলে এতক্ষণে তুই মৃত হয়ে যেতিস। তৃষ্ণা এবার এক চিলতে তাচ্ছিল হাসি হাসে। তার শূন্য দৃষ্টিতে তাকিয়ে সে বলে, মৃত্যু আমাকে ঘৃণা করে, তাই সেও আমার কাছে আসে না। এলে তো ভালোই হতো, তাই না? কথাগুলো শুনে ওয়াসিম একেবারে স্তব্ধ হয়ে যায়। তার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। তৃষ্ণার এই কথাগুলো হুবহু তার দেখা আগের দুঃস্বপ্নের মতো শোনাচ্ছে। তবে কি সে ভয়ঙ্কর স্বপ্ন সত্যি হতে চলেছে? না, তা কোনোভাবেই সম্ভব হতে দেওয়া যাবে না। ওয়াসিম এবার আর কোনো জবাব দেয় না। সে নীরবে তৃষ্ণাকে খাইয়ে দিতে থাকে। সে জানে এখন কথা বাড়ালেই বিপদ। তৃষ্ণা কিচ্ছু না হোক, সে এভাবেই তার চোখের সামনে থাকুক। চোখের শান্তির জন্য হলেও মেয়েটা বেঁচে থাকুক। ওয়াসিম নিজস্ব এক বিন্দু চক্ষুর শান্তির জন্য হলেও সে দৃষ্টি সীমানায় থাকুক। সে শুধু বেঁচে থাকুক তার সমস্ত অস্বস্তি নিয়ে। ওয়াসিমের জীবনে একমাত্র প্রশান্তি, তার বুকের খাঁচার ছোট্ট সুখ পাখি শুধু বেঁচে থাকুক। পরের দিন, আজ অফিস থেকে একটু আগে ফিরেছে ধ্রুব। সারাদিনের ক্লান্তি নিয়ে শোবার ঘরের দরজাটা খুলতেই তার পা জোড়া মেঝের সাথে আটকে যায়। দৃষ্টি স্থির হয়ে যায় সামনের দৃশ্যটিতে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইকরা। কোথাও বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছে সে। ইকরা বাইরে যাবে, তাতে ধ্রুবর বিন্দুমাত্র মাথা ব্যথা বা আপত্তি নেই। কিন্তু ওর পরনের পোশাকটা ধ্রুবের কপালে ভাঁজ এক নিমিষে গভীর করে তোলে। ইকরা পরেছে একটা কুচকুচে কালো রঙা ক্রপ টপ, আর তার ওপরে বোতাম খোলা অবস্থায় আলগা করে চাপানো একটা ওভারসাইজ চেক শার্ট, নিচে ঢিলে ঢালা কালো কার্গো প্যান্ট আর পায়ে ধবধবে সাদা অ্যাডিডাসের স্নিকার্স। লুকটা একদম ক্যাজুয়াল, বড্ড সাধারণ। কিন্তু এই সাধারণ আর ছন্নছাড়া সাজে ইকরাকে কেন আজ অসাধারণ অস্বাভাবিক রকমের আকর্ষণীয় লাগছে। এক অদ্ভুত বন সৌন্দর্য ঠিকরে বেরোচ্ছে ওর থেকে। ধ্রুব চাইলে ওর দিক থেকে দৃষ্টি ফেরাতে পারছে না। তার উপর ইকরার ফেস ফ্রিং লেয়ার্স করে কাটা কালো চুলগুলো আজ খোলা। ঘাড় কাছে ছুঁয়ে থাকা অবাধ্য চুলগুলো তার তীক্ষ্ণ চোয়ালে দুপাশ দিয়ে আলতো করে নেমে আসছে। ইকরার গায়ের রংটা একটু চাপা বা শ্যামবর্ণের হতে পারে, কিন্তু ওর মুখে নিখুঁত গড়ন আর চোখের সৌন্দর্য যে কোনো মানুষকে থমকে দেওয়ার জন্য যথেষ্ট। আজ ঘোলা চুল ওর সেই মায়াবী চেহারাটা যেন আরও কয়েক গুণ বেশি মোহনীয় হয়ে উঠেছে। ধ্রুব এমনিতে নিজের কাঠিন্য আড়ালে ইকরাকে সবসময় দূরে সরিয়ে রাখে। কথায় কথায় ওকে অবজ্ঞা করে, রুট কথা শোনানো এইসব তার নিত্যদিনের অভ্যাস। কিন্তু মনের গহনের নিরেট সত্যটা হলো মাঝে মধ্যে ইকরার দিকে তাকিয়ে সে এভাবেই বাকরুদ্ধ হয়ে যায়। সম্মোহিতের মতো আটকে থাকে তার চোখ। আজও তাই সেই ধ্রুবপতি কাঠিন্য ইকরার এই সাদামাটা লোকের কাছে হার মানতে বসেছে। অন্যদিকে ইকরা খুব ভালো করে বুঝতে পারছে ধ্রুব ঘরে ঢুকেছে এবং একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু সে ধ্রুবকে দেখেও না দেখার ভান করে যায় নিখুঁতভাবে। আয়নার সামনে থেকে সরে এসে বিছানায় পড়ে থাকা নিজের কালো রঙ ওয়াইল্ড এসএল শোল্ডার ব্যাগটা এক হাতে তুলে নেয়। তারপর সাবলীল ভঙ্গিতে সেটা কাঁধে ঝুলিয়ে নিয়ে ধ্রুবের উপস্থিতিকে সম্পূর্ণ উপেক্ষা করে দরজা দিকে পা বাড়ায়। ইকরাই অবহেলা আর পাশ কাটিয়ে চলে যাওয়ার ভঙ্গিতে ধ্রুবের ভেতর অস্থিরতার তুলে ধরে। ইকরা তাকে এভাবে এড়িয়ে চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। ঠিক যখন ইকরা দরজা পেরিয়ে যাবে, তখন ধ্রুবের গলা চিরে বের হয়ে আসে একটা গম্ভীর, ভারী আর অধিকার খাটানো স্বর, ইকরা, দাঁড়া। ধ্রুবের ডাক শুনে ইকরা পা জোড়া থেমে যায়। তবে সে পেছনে ঘোরে না, স্থির দাঁড়িয়ে নিষ্প্রাণ কণ্ঠে বলে, দাঁড়ালাম। ধ্রুব কয়েক কদম এগিয়ে এসে একেবারে ইকরার মুখোমুখি দাঁড়ায়। তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে পরখ করে প্রশ্ন করে, তুই এখন বাইরে কিসের জন্য যাচ্ছিস? ইকরা একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বিরক্ত লোকে ছোট করে জবাব দেয়, একটা কাজে যাচ্ছি। এইভাবে যাওয়া কি? কিভাবে? ধ্রুব হাত নেড়ে ওর পোশাকের দিকে ইঙ্গিত করে বলে, এইসব পরে এই দেখ ক্রপ টপটা দেখা যাচ্ছে, শার্টের বোতাম লাগা, চুলগুলো বাদ। ইকরা নিজের দিকে একবার তাকালো, তারপর সরাসরি ধ্রুবের চোখে চোখ রাখে কিছুটা ব্যঙ্গ মিশিয়ে বলে,
আপনি তো হাই ক্লাস মানুষ, আপনি কেন এই থার্ড ক্লাস এসব দেখছেন? পেট পিটে দেখা যাচ্ছে না, এভাবেই আপনি আমার বিষয় হস্তক্ষেপ কেন করছেন? ধ্রুবর আগে দাঁত চেপে ধরে, নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, হস্তক্ষেপ করছি না, বলছি সুন্দর করে যা। নিজের ফিগার সুন্দর বলে সেটা এত প্রদর্শন করতে হবে না, যা এটা বদলেই আয় আর অন্য কিছু পর। কথাটা শুনে ইকরা জ্বলে ওঠে, রাগে ফেটে পড়ে বলে, তুমি কে? কে তুমি? আমার যা ইচ্ছা পড়বো, যেমন ইচ্ছে চলবো। আমার আর তোমার কোনো সম্পর্ক নেই, সেটা তুমি নিজে বলেছ। তাহলে এখন আমার বিষয় হস্তক্ষেপ কেন করছো? এতটুকু বলে ইকরা ধ্রুবের পাশ কাটিয়ে চলে যেতে উদ্যোগ হয়, কিন্তু ধ্রুব ওকে যেতে দেয় না। শক্ত করে ওর হাত চেপে ধরে বলে, তুই যাবি না মানে যাবি না। বলে ধ্রুব ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে কঠিন গলায় বলে, আমি দেখি তুই কি করে যাস। ইকরার আগে ফুঁসতে থাকে, সজরে ধ্রুবকে ধাক্কা দিয়ে সরে দিয়ে চেঁচিয়ে ওঠে, সাউয়া সাউয়া করিও না, আমার মিটিং আছে। ধ্রুব একটিও দমে না গিয়ে উত্তর দেয়, মিটিং আছে তো যাবি, তবে এভাবে যাবি না। আমি যেভাবে ইচ্ছে সেভাবে যাব, তুমি কি এসব বলার? ধ্রুবর চোখ মুখে এখন এক আদিম জেদ। ইকরাও অবাধ্য, তার ভেতরে ক্রোধের আরও উস্কে দিচ্ছে। আচমকা ইকরার হাত দুটো শক্ত করে চেপে ধরে সে, হ্যাঁচকা টানে তাকে বিছানায় ছুঁড়ে ফেলে, তার উপর ঝুঁকে পড়ে। বিছানায় পড়ে থাকা ওড়নাটা টেনে নিয়ে ইকরা দুহাত এক করে বাঁধতে বাঁধতে দাঁতে দাঁত চেপে বলে, এবার যা দেখি কি করে যাস। ইকরাও ভেতরে এখন জ্বলন্ত আগ্নেয়গিরি। রাগে হিতায় জ্ঞানশূন্য হয়ে সে ধ্রুবর মুখের উপর থুতো ছিটিয়ে দেয়। তীক্ষ্ণ গলায় চিৎকার করে ওঠে, আমায় ছাড়, আমি এভাবেই যাব। আর আমার পোশাক নিয়ে তুমি এত মাথা ঘামানোর কে? থুতুমাখা মুখটা নিজের শার্টের হাতা দিয়ে চরম বিরক্তি নিয়ে মুছে নেয় ধ্রুব। তার গলার স্বর এখন আরও শীতল আর ভয়ঙ্কর। তুই যাবি না মানে যাবি না, ব্যাস, কথা এখানেই শেষ। নিজের বাঁধা হাত দুটো প্রাণপণ ছাড়ানোর চেষ্টায় ছটফট করতে থাকে ইকরা। রাগে তার চোখ মুখে লাল হয়ে উঠেছে, গলা ফাটিয়ে চিৎকার করে, আমার উপর থেকে নিজের হাতির মতো শরীরটা সর বলছি, শালা জানোয়ার, নয়তো সাউয়া ফাইরা নিমু। গালিটা শেষ হওয়ার আগেই শব্দ করে একটা চর আছড়ে পড়ে ইকরার গালে। ধ্রুব তার এক হাতে শক্ত করে মুঠো ইকরার গলাটা চেপে ধরে হিসিস করে বলে ওঠে, তুই আমার বউ, 3 কবুল পড়েছি, কাবিন করে বিয়ে করেছি তোকে, তোর বিষয়ে আমি মাথা ঘামাবো না? না তো আর কি ঘামাবে? ওই অফিসের ক্লায়েন্ট ঘামাবে? থাপ্পড়ের আশঙ্কাতায় ইকরা দমে যায় না, বরং তার ভেতরে বারুদ যেন আরো জ্বলে ওঠে। বাঘিনীর মতো গজরে ওঠে সে, আমার হাত ছাড় খাপুরুষ। তুই কে? বউ মানিস না, আবার অধিকার ফলাতে এসেছিস? সাউয়া দাও, তোকে মানি না আমি, সাউয়ার জামাই। ছাড়, সর আমার উপর থেকে, সর। ক্ষোভে অপমানে ইকরার শরীর তখন কাঁপছে। ক্রমাগত ছটফট করতে থাকা ইকরাকে একটু শান্ত করার ব্যর্থ চেষ্টায় ধ্রুব তার গলার কাছে লিপ্টে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে একপাশে গুজে দেয়। গলার স্বরটা এবার কিছুটা খাদে নামিয়ে বলে, ইকরা, আমরা যৌথ পরিবারে থাকি, এভাবে চললে হবে না, তুই একটু বোঝার চেষ্টা কর। ইকরার দৃষ্টিতে তখন তীব্র ঘৃণা। ধ্রুবর চোখে চোখ রেখে দাঁত কিরমির করে বলে ওঠে, অন্য কারো কোনো সমস্যা নেই, সব সমস্যা তোমার, সেটা তুমি স্বীকার করো। হ্যাঁ, সব সমস্যা আমার, আমি শুধু তোকে এই পোশাকে দেখব, বাইরের মানুষ না। কে তুমি? আমার কে? আমি তোর হাজব্যান্ড, বুঝলি? তোর সাথে জোর জবরদস্তি করার কোনো ইচ্ছে আমার নেই, তাই চুপচাপ মেনে নে। ইকরাও সমান তেজে ফুঁসে ওঠে, না, মানব না, কিছুতেই মানতে পারবো না। ইকরার এই লাগাম ছাড়া তেজ ধ্রুবের ভেতরে পুরুষালী অহংকারটায় আঘাত করেছে। রাগে ফুঁসতে থাকা ইকরার উন্মুক্ত গ্রীবার দিকে তাকিয়ে তার দৃষ্টি আটকে যায়। সে চায় না এতটা কাছাকাছি যেতে, কিন্তু এক আদিম অজানা আকর্ষণ যেন তাকে চুম্বনের মতো টেনে নিয়ে যায় ইকরার দিকে। ধ্রুবকে ঝুঁকতে দেখি ইকরা আতঙ্কে আর ক্ষোভে চিৎকার করে ওঠে, যদি আমার শরীরে টাচ করিস তাহলে খবর করে দেবো, জানোয়ার, শালা সর আমার কাছ থেকে। ইকরা কোনো চিৎকারে ধ্রুবের কানে পৌঁছায় না। সমস্ত বাধা উপেক্ষা করে সে নিজের উষ্ণ ঠোঁট ডুবিয়ে দেয় ইকরার গলায়। হাতে বাঁধন অবস্থাতেই প্রাণপণে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করে ইকরা। ছাড় বলছি, ছাড়, আমাকে ছুলে ফাইরা নিমু। ধ্রুবের উন্মাদনা এখন চরমে। ইকরার কোনো বাধাই সে ভ্রুক্ষেপ করে না। দুহাতে তার কোমর শক্ত করে চেপে ধরে গলার একের পর এক চুমু আঁকতে থাকে সে। পরিস্থিতি যখন আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ধ্রুব যখন ইকরার শার্ট খুলে নেওয়ার উপক্রম করেছে, ঠিক সেই মুহূর্তে ইকরার ব্যাগে রাখা ফোনটা বেজে ওঠে। বেলতলি সুলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটাকালা কাটা কেলা কেল্লাই করে আল্লাহ আল্লাহ, গণিসা আর কান্তোষা, ভক্ত করে তোমার এসা, রাহাতালি শাহ, শোভান শাহ।
তুমি ভক্তে মুশকিল আসান গুলিস্তানে গোলাপ শাহ বাবা চরণধুলি আমায় দিও। বেজে ওঠা সেই রিংটনটার শব্দে মুহূর্তে পরিবেশের দম বন্ধ কর আবহাওয়াটা কেটে যায়। আশঙ্কিক এই শব্দের ঘোর কাটে ধ্রুবর। চমকে উঠে ইকরার দিকে বড় বড় চোখ করে তাকায় সে। রিংটনের ধরন শুনে বিরক্তি আর বিস্ময় নিয়ে বলে ওঠে, তুই এসব টোন লাগিয়ে মিটিংয়ে যাচ্ছিস? মানুষ শুনলে কি মনে করবে? ইকরা তখন রাগে আর অপমানে হাঁপাচ্ছে। শোল থেকে ধ্রুবর ভার সরানোর আপ্রাণ চেষ্টা করতে করতে গর্জে উঠে বলে, যার যা ইচ্ছা মনে করুক, ফোন সবসময় সাইলেন্ট থাকে আমার। এবার আমার ওপর থেকে সরো, ব্যথা করছে। এতক্ষণ ধরে বসে আছো, আর কত?